নিহত হলো। এই 15 বছর 17 বছর যে লড়াই, গুম খুন হত্যা নির্যাতন, এই সবগুলোর একটা ধারাবাহিক বর্ণনার মধ্যে দিয়ে বলতে হবে আমরা বাংলাদেশের জনগণ এভাবে প্রাণ দিতে বাধ্য হয়েছে। সেই ঐতিহাসিক বর্ণনাটাই হবে আমাদের ঘোষণাপত্র। সেই ঘোষণাপত্রকে আপনি যখন একটি ফ্রেমের মধ্যে দিয়ে সাংবিধানিক কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাবেন, সেটা হয়ে যাবে আমাদের জুলাই সনদ, যেখানে বলা থাকবে এই জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে এখন নতুন বাংলাদেশ কোন কাঠামোর মধ্যে চলবে। আমরা স্পষ্ট বলেছি সেই জুলাই সনদে আপনারা যে ঐক্যমত্য কমিশন করেছেন, সেখান থেকে যেই ঐক্যমত্য আসতে পারবেন, যদি চূড়ান্ত কোনো ভালো ঐক্যমত্য হয় ভেরি গুড, তাহলে সেটাকে জুলাই সনদের মধ্যে আপনার। যদি আপনি কোনোভাবে না পারেন যে রাজনৈতিক দলগুলো 1 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না, অথবা আমরা আর একটা এভাবে সাংবিধানিক কাউন্সিল করতে চাই যেখানে একমাত্র নির্বাহী বিভাগ বা প্রধানমন্ত্রী সকল কিছু তিনি ডিসিশন নেবেন না, ক্ষমতার একটা চেকস অ্যান্ড ব্যালেন্স করতে চাই, রাষ্ট্রপতিকে আমরা সরাসরি জনতার ভোটের মাধ্যমে নির্বাচন করতে চাই, ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য প্রধানমন্ত্রীর কিছু ক্ষমতা আমরা রাষ্ট্রপতির হাতে দিতে চাই, যাতে চাইলেই একজনে ফ্যাসিস্ট কাঠামো আবার তৈরি করতে না পারে। ঠিক আছে, আপনি একদম লিস্ট আকারে দিয়ে তারপর আপনি গণভোট দেন যে এই ব্যাপারে আপনার রাজি কি রাজি না। আপনি পলিটিক্যাল পার্টিস গুলোকে রাজি করান, তারা যদি রাজি না হয়, তোমাদের পক্ষে দেখেছেন হাসিনাকে আপনারা হাসিনা বানিয়েছেন এবং ভোট নাই জনমনসে 30টা, কিন্তু আপনারা মাসে টকশো করেন 60টার বেশি। তারা যদি বলে আমরা বয়কট করেছি, তো এরকম তো রাজনৈতিক দলগুলোর ডেকে বাংলাদেশের জনগণের পয়সায় চা নাস্তা খাওয়ানোর তো দরকার নেই। ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন এখানে কাজের চেয়ে নাস্তা হয় বেশি, তো এত নাস্তা তো দরকার নেই। আপনাদের নাস্তা খাওয়া মনে চাইলে বলেন, আমরা ক্রাউড ফান্ডিং করে একটা দিন আপনাদেরকে ভালো খাওয়াই দিই। যদি আপনাদের রাজনৈতিক দলগুলোর সমস্যা, তো আমরা ভালো খাই না অনেকদিন, হাসিনা আমাদেরকে খাইতে দেয় না, ওকে একদিন আপনাদের শাহবাগে আয়োজন করি, কত নাস্তা খাইতে পারেন খাওয়াই দিন। কিন্তু উদ্দেশ্য তো নাস্তা না। আমাদের খুবই কমন কথা, এই সরকারের কোনো দায় একমাত্র রাজনৈতিক দলের কাছে না, তার দায় প্রধানত শহীদ পরিবারের কাছে। প্রায় 2000 শহীদ পরিবার, আপনি ভাবেন কি নির্লজ্জ। এই জন্য এখন পর্যন্ত একবার শহীদ পরিবারগুলোর সাথে বসা হয় নাই। আপনি এই যে জুলাই করতে পারলেন, রাজনৈতিক দলগুলো ওখানে গিয়ে বড় বড় কথা বলতে পারছে কার জন্য? এই জুলাইয়ের প্রায় 2000 শহীদ, হাজারো অন্ধ পঙ্গু, চিকিৎসা হয় নাই এখন পর্যন্ত পরিবারকে প্রতিদিন পত্রিকায় স্টোরি করছে। এই যে গতকাল ইন্টার পরীক্ষা শুরু হয়েছে, কতজন, আমাকে এক শহীদ পরিবারের মা তিনি টেক্সট করেছেন তার ছেলের রেজিস্ট্রেশন কার্ডটা, যে আজকে তার ছেলের পরীক্ষা দিতে চাইতো। মানে এই উপদেষ্টাদের কারো কি সন্তান হারাইছে এমন যে কালকে ইন্টার পরীক্ষায় জয়েন করার কথা? এই রাষ্ট্র কাঠামোর মধ্যে হারাইছে। সুতরাং স্পষ্ট কথা, দায় আপনার শুধু রাজনৈতিক দলের কাছে নাই, আপনার প্রধানত দায় 18 কোটি মানুষের কাছে, জুলাই যোদ্ধাদের কাছে। হ্যাঁ, এই জুলাই যোদ্ধাদের মধ্যে রাজনৈতিক দলও আছে, আমরা তাদেরকে অস্বীকার করছি না, কিন্তু আপনি শুধু কেন তাদের নিয়ে বসবেন? কেমন রাষ্ট্র বিনির্মাণ করতে চান? প্রধানত বসতে হবে 1500 শহীদ পরিবারের সাথে ডক্টর ইউনূস আপনি বড় কনফারেন্স করেন, তাদেরকে বুঝান যে এই ত্যাগের বিনিময়ে আমরা এই রাষ্ট্র করতে চাই, আপনার পক্ষে নাকি বিপক্ষে। প্রথম ম্যান্ডেট দিয়েছে ডক্টর ইউনূসকে, ইউনূস বানিয়েছে এই সরকার, যে কারণে বলছে 8ই অগস্ট নতুন বাংলাদেশ এরকম একটা ফালতু দিবসের অবতারণা করতে চাচ্ছে, তাও তো সুযোগ তৈরি করে দিচ্ছে এই জুলাইয়ের শহীদেরা। সুতরাং আপনাকে জুলাই সনদ বিনির্মাণে প্রথমত বসতে হবে সকল শহীদ পরিবারের সাথে, দ্বিতীয়ত বসতে হবে অগণিত চিরতরে অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে আমার সেই সমস্ত ভাই বোনদের কাছে। এরপরে আপনি রাজনৈতিক দলের কাছেও বসেন। যদি আপনি বসে জুলাইয়ের চূড়ান্ত আকাঙ্ক্ষা মৌলিক কিছু সংস্কার করতে নাই পারেন, আপনি গণভোট দেন, আপনি বলেন এই ক্ষেত্রে আমরা চাই। জনগণ যদি আপনাকে বলে ঠিক আছে সংস্কার করেন, আপনি করবেন। জনগণই যদি আপনাকে বলে না সংস্কার লাগবে না, তাহলে আমরা সেটা চাই না। এখানেও একটা সমস্যা আছে, আপনাকে বলি, বাংলাদেশের জনগণ দুধু দেওয়া ফেরেশতা না। এই জনগণের মধ্যে আমার বাপ মা ভাই বোন সবাই আছে, আপনারা জানেন। এরপরও বলি, গত 15 বছরে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হয়েছে অনেক জায়গায়, এবং সেটা মোটামুটি অনেক জায়গায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে, কারণ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিল। আমি নিজে সাক্ষী, বাংলাদেশের জনগণ কোরআন শরীফের উপর থেকে, জনগণ বলতে সবার কথা বলছি না, একটা শ্রেণী, এবং তারাও কোটি কোটি ভোটার, তারা আগের রাতে মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে ভোট বিক্রি করার জন্য টাকা নেয়। এক পরিবারে 5 জন ভোটার থাকলে 3 পাশে 15,000 বা 20,000 বা 25,000 রাত 2টার সময় ডিল করে। এখন তো জানে সবাই সবার কাছ থেকে টাকা খাবে, কে কারে ভোট দিবে বুঝবে কেমনে? কত বড় হারামি কোন একটা চিন্তা আমাদের বাংলাদেশের মানুষের মনের মধ্যে ঢুকছে। আপনি চিন্তা করেন কি করা হয়েছে। কোরআন শরীফের উপরে টাকা রাখা হয় যে তুমি কত হাজার হলে 5টা ভোট দিবা, 20,000। এরপরে গভীর রাতে কোরআন শরীফের উপরে সেই 20,000 টাকা রাখে, তারপরে সেই টাকাটা নেয়। এর মানে এইরকম হারাম বদমাইশি কাজের সাক্ষী রাখে সে কোরআন শরীফ বাঙালি মুসলমানের মন। কিন্তু কিছু করার নাই। এইটাকেই আমাদেরকে একটা দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে, কালচারালি দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে আমাদেরকে সততার দিকে যেতে হবে, এই জনগণের প্রতি আস্থা রাখতে হবে। সুতরাং আমরা সর্বশেষ বলতে চাই, এই জুলাই সনদ ঘোষণা নিয়ে
আপনাকে চূড়ান্ত কথা বলতে হবে। এখন পর্যন্ত রাষ্ট্রের পর্যায়ে কেন কোনো বিবৃতি আসে নাই যে 25, হ্যাঁ অনেকে বলেছে ডক্টর ইউনূস সাহেব তো বলেছে, ভাই ডক্টর ইউনূস সাহেব তো গত 1 বছরে অনেক কথা এরকম বলেছে, এটা তো কোনো অফিসিয়াল স্টেটমেন্ট। আপনি অফিসিয়ালি বলেছেন 30টা দিবসের মধ্যে দিবেন, পারেন নাই, আপনি আরেকটা অফিসিয়াল স্টেটমেন্ট দেন, আমরা একটু টাইম নিচ্ছি 15 দিন বা 20 দিন। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে রাখি, সরকারের এই নিষ্ক্রিয়তা আমরা মানব না। আগামী জুলাইয়ের 1 তারিখ মানে লাস্ট জুলাইয়ের প্রথম দিনে আপনারা ইতিমধ্যে জানেন ইনকিলাব মঞ্চ জুলাই সনদ আদায়ের দাবিতে লাল মার্চ ঘোষণা করা হয়েছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউয়ে এইখানে ছাত্র জনতা মানিক মিয়া এভিনিউ রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে। শুধু এটুকুন বলে রাখি, এই ছাত্র জনতা যে আসবে এবং তারা যে মার্চ করা শুরু করবে, তারা কি ওইখানেই প্রোগ্রাম শেষ করবে নাকি তারা জুলাই সনদ হাতে নিয়ে তারপরে বাড়িতে ফিরবে? প্রয়োজনে সেই পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবে, এই সিদ্ধান্ত ইনকিলাব মঞ্চের নয়। সেদিন লাল মার্চে যে সকল জুলাই যোদ্ধারা আসবেন, শহীদ পরিবার আসবেন, ছাত্র জনতা আসবেন, এই যে জুলাই সনদ আদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে, আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সুতরাং জুলাই সনদ আমরা বাংলাদেশে দেখেন, অবশ্যই রাজনীতিবিদরা গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব আমাদের কাছে এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে তার চূড়ান্ত সিদ্ধান্ত কেবলমাত্র রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যায় না। সুতরাং আমরা জুলাই সনদের জন্য আগামী 1 তারিখ জুলাইয়ের প্রথম দিনে লাল মার্চে ঘোষণা করেছি, তা হবে এবং সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার আপনাদেরকে 2-1টা কথা বলে রাখি। দ্বিতীয় পর্যায়ে সরকার ইতিমধ্যে একটা জুলাই ক্যালেন্ডার ঘোষণা করেছে। জুলাইয়ের 1 তারিখ থেকে 36 জুলাই বা আগস্টের 5 তারিখ পর্যন্ত অনেক প্রোগ্রাম করবে। এখানে 2-1টা জিনিস শুধু নোকতা দিয়ে রাখা মনে করি। নাম্বার 1, সেইখানে এই জুলাইয়ের যত স্টেক হোল্ডার প্রায় সবাইকে নিয়ে বিভিন্নভাবে সেলিব্রেট করবে যে অমুকের স্মরণে। দেখেন এখানে একটা মুশকিল হলো, দেখলাম রিয়া গোপের নামে একটা প্রোগ্রাম আছে, এরকম বিভিন্ন সিগনিফিকেন্ট শহীদের নামে। এখন মুশকিলটা হলো, আপনি যদি রিয়া গোপের নামে প্রোগ্রাম করবেন, শহীদ আব্দুল আহাদের বাবা, যে আহাদ সব থেকে কনিষ্ঠ, যার বয়স মাত্র 4 বছর, সে তো বলবে যে আমার ছেলে কি তাহলে শহীদ হয় না, তার নামে কি একটা দিবস করা যায় না? আপনি যখন শহীদ আবু সাঈদের নামে একটা দিবস করবেন, তখন ওয়াসিমের পক্ষ থেকে বলা হবে একই তারিখে চট্টগ্রামে আমার সন্তান শহীদ হয়েছে, তাহলে কি তার নামটা নেওয়ার কোনো দরকার নাই? আমাদের ডকুমেন্টেড 1500-র বেশি শহীদ আছে, আপনি কার নামে করবেন? যার সাথে লিঙ্ক লবি বেশি বা যাকে নিয়ে আপনার পলিটিক্যাল ফায়দা বেশি তার নামে? সুতরাং আপনাদেরকে একটা মনে করাই দেই, এই জুলাই ক্যালেন্ডারের মধ্যে একটা প্রোগ্রাম রাখা হয়েছে যে নারী পুরুষ নির্বিশেষে এই আন্দোলনে তৃতীয় লিঙ্গের যাদের অবদান আছে। খুব ক্লিয়ার একটা কথা বলি, তৃতীয় লিঙ্গ বলতে আসলে ওরকম কোনো লিঙ্গ নাই। লিঙ্গ মানেই বায়োলজিক্যাল লিঙ্গ। আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী 3টা, বায়োলজিক্যালি পুরুষ, নারী অথবা হিজড়া জনগোষ্ঠী, যারা আমাদের সমাজের মূলধারার অংশ। আপনি বলবেন ঠিক আছে পুরুষদের জন্য এটা, নারীদের জন্য এটা, ওকে। এই আন্দোলনে আমাদের হিজড়া জনগোষ্ঠীর ভাই বোনেরা কিভাবে কন্ট্রিবিউট করেছে আপনারা দেখেছেন, তারপরে ওখানে হিজড়া জনগোষ্ঠী লিখতে সমস্যা। আপনি সেটাকে কৌশলে যে তৃতীয় লিঙ্গ লিখছেন, এই তৃতীয় লিঙ্গের মধ্যে পরবর্তীতে আপনি এটাকে সফটলি সমকামিতাকে আপনি আস্তে আস্তে করে নিয়ে আসবেন, এটুকু আমরা বুঝি। এর প্রমাণ হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপনারা যে ড্রোন শুট করেছেন জুলাইয়ের আন্দোলন কেন্দ্র করে শহীদদেরকে নিয়ে বিভিন্নভাবে আকাশে, হঠাৎ করে সেখানে এই যে সমকামিতার একটা সিম্বল, যে দুপাশে ডানা কাটা এই যে সিম্বল ডানা, সেইটা কোথেকে আসলো? আপনারা আমাকে একটু বুঝাই বলেন তো ভাই, এই জুলাই আন্দোলনের সাথে সমকামিতার কি সম্পর্ক ভাই? এটা কি মানে? আপনি এই আন্দোলনের যারা উপদেষ্টা হয়েছে, কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে আগামী 1 বছরের মধ্যে আমি সমকামিতাকে নর্মালাইজ করে দিয়ে যাব, কেউ ম্যান্ডেট নিয়ে এসেছে এই লবিকে আমি ওকে করে দিয়ে যাব, অথচ জুলাইয়ের ম্যান্ডেট মনে হয় কারো নাই। সুতরাং আপনারা যদি বুঝেন, এটা আমরা বুঝি না, খুবই ক্লিয়ারলি বুঝি, বেশি করে ধরলে আপনাদের অন্য কাজ ব্যাহত হবে, এই জন্য আপনাদেরকে এটা এত বেশি ধরি না। বাট মনে করাই দেই, তৃতীয় লিঙ্গ বলা চলবে না। আপনি হিজড়া বলতে কি দুঃখ কষ্ট? আমার কোনো হিজড়া ভাই বোন বলেছে যে আমরা হিজড়া না, বরং হিজড়ারা পর্যন্ত সংবাদ সম্মেলন করে বলেছে যে মেন্টালি সকালে একজন পুরুষ, সন্ধ্যায় সেই নারী, তাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইসব ভাঙ্কি ভাঙ্কি চলবে না। এই বাংলাদেশের বায়োলজিক্যাল সেক্স মানে পুরুষ, বায়োলজিক্যাল সেক্স মানে নারী, বায়োলজিক্যাল সেক্স মানে আমাদের হিজড়া ভাই বোনেরা। আপনি লেখেন হিজড়া জনগোষ্ঠীর অবদানকে কেন্দ্র করে তাদের ত্যাগকে মূল্যায়ন করে প্রোগ্রাম করবেন, কিন্তু এই তৃতীয় লিঙ্গে লক্ষ্য চলবে না। নাম্বার 2, আরো একটা খুব বাজে কাজ করা হয়েছে এই ক্যালেন্ডারের মধ্যে। ক্যালেন্ডারের অনেকগুলো প্রোগ্রামের একটা প্রোগ্রামের শেষের দিকে রাখা হয়েছে এই জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশের মাদ্রাসাগুলোতে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান হবে, আলোচনা সভা। মানে মনে হলো যেটা খুবই ভালো কাজ, মাদ্রাসাকেও ইনভলভ করা হয়েছে। প্রথমত এটার মধ্যে বড় একটা ভাওতাবাজি আছে। খেয়াল করেন,
আমরা জানি একদম ডকুমেন্টে 80 জনের বেশি মাদ্রাসা শিক্ষার্থী, যার মধ্যে অধিকাংশ কোরআনে হাফেজ, এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন। এছাড়া অগণিত পরিবার যারা মাদ্রাসার শিক্ষক বা মাদ্রাসার ছাত্র, তার আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে। আচ্ছা, এই যে জুলাইয়ের মাদ্রাসা শিক্ষার্থীদের শহীদ, এইটা কি শুধু স্বীকৃতি মাদ্রাসা আলারাই দিবে, নাকি আম জনতা সারা বাংলাদেশের স্বীকৃতি দিতে হবে? তাহলে সারা বাংলাদেশ মাদ্রাসা পর্যন্ত যখন মেনে নিচ্ছে এই আন্দোলনের প্রাণ আমাদের নারীরা, তারা ওইটা নিয়ে এখন উল্টোপাল্টা কথা বলছে না। হেফাজতের মতো সংগঠন, তাদের ওখানে দুই একটা ভুল ভ্রান্তি হয়েছে নারী নিয়ে, আপনারা দেখেছেন, অফিসিয়ালি তারা দুঃখ প্রকাশ করেছে। এটা তো আমাদের জুলাইয়ের ইমপ্রুভমেন্ট, জীবনে তো এটা হেফাজত করতো না, বাট করেছে। এখন আপনার কাজ কি? আপনি মাদ্রাসাকে দিয়ে মাদ্রাসার একনলেজমেন্ট করাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে বলতে হবে না এই আন্দোলনের একটা বড় প্রাণ ছিল মাদ্রাসা? বাংলাদেশের প্রতিটা প্রাণ কেন্দ্র থেকে বলতে হবে না? মাদ্রাসা থেকে বলতে হবে নারীরা ছিল আমাদের আন্দোলনের প্রাণ। আর সেকুলার জায়গা থেকে, এই বিশ্ববিদ্যালয় থেকে, দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বলতে হবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের মাদ্রাসা শিক্ষার্থীরা। তাহলে কেন শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রোগ্রামটা সারা বিশ্ববিদ্যালয়ে, সারা দেশে না করে আপনি শুধুই মাদ্রাসার মধ্যে পাঠালেন? আবার প্রান্তিকতার রাজনীতি চলছে এখানে। এই প্রান্তিকতা চলবে না। নাম্বার 2, আপনারা জানেন, যারা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা জানেন, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা দুটো পার্ট। একটা হলো এই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যারা এমপিওভুক্ত হাজার হাজার মাদ্রাসা, কিন্তু এর বাইরে হাজার হাজার মাদ্রাসা, যেটাকে আমরা বলি কওমি মাদ্রাসা, যারা কোনোভাবে সরকারের এমপিওভুক্তির মধ্যেও নাই, সরকারের কাঠামোর মধ্যেও নাই। তো এই আন্দোলনে তো অগণিত শহীদ কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা, কওমি মাদ্রাসার ছাত্ররা। তো এই প্রোগ্রাম যদি মাদ্রাসা শিক্ষা বোর্ড করে, তাহলে তাদের তো কওমি মাদ্রাসায় কোনো অ্যাক্সেসই নেই। তাহলে কওমি মাদ্রাসা প্রোগ্রাম করবে কে? কওমি মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা যাত্রাবিরতি যেভাবে বুক চিতিয়ে লড়াই করেছে, তাহলে সেখানে আপনি কোনো প্রোগ্রামও করছেন না। এই আপনি যে মাদ্রাসা বোর্ড লিখছেন, এটা তো শুধু আলিয়া মাদ্রাসা, তাহলে আমার কওমি মাদ্রাসার ভাই বোনেরা কই? তাদের স্বীকৃতি দিবে কে? সুতরাং এই প্রোগ্রামকে শুধু মাদ্রাসা বোর্ডের অধীনে করলে চলবে না, এই প্রোগ্রামকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে করে দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে করতে হবে। এবার আমরা আপনাদের কাছে যে মূল কথাটা বলবো করে দিবস নিয়ে প্রতিবাদ। ভাইরা, আমরা স্পষ্ট বলেছি, জুলাই নিয়ে মুক্তিযুদ্ধের মতো আর একটা চেতনা আমরা হতে দিব না, মানে না। মুক্তিযুদ্ধের নামে কি করা হয়েছে? মুক্তিযুদ্ধ যেটা আমাদের অসাধারণ ঐতিহাসিক রাজনৈতিক অর্জন, সেটা ভারত এবং আওয়ামী লীগ মিলে কুক্ষিগত করে এটাকে এমন ভাবে চেতনা বাণিজ্য করেছে যে যে কোনো মানুষকে, এখন আবার একটা নতুন টার্ম এসেছে, দেখেন, মব। শুধু একটা কথা আপনাদেরকে মনে করাই দেই, যেই ফ্যাসিস্টরা, যেই আমলারা, যেই পুলিশেরা নির্বাচনে ভোট ছাড়া নির্বাচন শুধু হয়েই দেয় নাই, সুবর্ণচরে আমার বোন ধানের শীষে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননী, তাকে ধর্ষণ করা হয়েছে। সেই অবস্থা জেনেও যে নির্বাচন কমিশনার বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাকে জনতা ধরে জুতো পেটা করেছে, জনতা। এখন আমরা দেখলাম একটা বিরাট সুশীল গোষ্ঠী ডেইলি স্টারেও কলাম লিখল যে এই মব মেনে নেওয়া যায় না। ধরে ধরে এই বিবৃতিদাতাদের নাম দেখেন, যেদিন সুবর্ণচরে আমার বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে ধর্ষিত হয়েছে, একজনও তারা সেদিন কলাম লিখছিল কিনা? সম্পাদক, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল হাসান সাহেব, সব থেকে প্রবীণ সম্পাদক বাংলাদেশে, মুক্তিযুদ্ধ মঞ্চের গুন্ডাগুলা তার অফিসে গিয়া দাড়ি ধরে টেনে হেঁচড়ে নিয়ে এসেছে, একটাও তাকে মব সন্ত্রাস বলেছে কিনা? বাংলাদেশে প্রত্যেকটা এরকম হাজারো ঘটনা এখন বলতে পারবো, সময় নাই, যেখানে মব ক্রাইম করা হয়েছে। একদিনও তারা এই ক্ষমতাশালী আওয়ামী লীগকে, গুন্ডা বাহিনীকে, মুক্তিযুদ্ধ মঞ্চকে একবারের জন্য মব নামক সন্ত্রাসী তারা বলেছে কিনা? সিরাজুল ইসলাম চৌধুরীরা কোথায় ছিলেন? আজকে যাদের কারণে বাংলাদেশে শুধু এই নির্বাচন ছাড়া ভোট হয় নাই, ফ্যাসিবাদ কায়েম হয়ে গেছে, জনতা, হ্যাঁ, এই যে কি হতে পারলো সেটা তো সরকারের ব্যর্থতা। কেন হাবিবুল আউয়ালকে, কেন নুরুল হুদাকে, কেন এই বদমাইশ গুলোকে এই 10 মাস ধরে গ্রেপ্তার করতে হলো? আপনি কেন 10 মাস আগে গ্রেপ্তার করেন নাই? তাহলে তো তারা জনগণ খুঁজেও পাইতো না, জুতোও পেটা করতো না। আপনি অবস্থা রাখছেন এমন ভাবে, আমার ধরেন তাকে যদি গোয়েন্দা দিয়ে আগেই ট্রেস করে গ্রেপ্তার করে ফেলতো, তাহলে তো জনগণ ওখানে তারা খুঁজেও পাইতো না। এই সরকার চাচ্ছে এইরকম কিছু বাজে মেসেজ চায়। বাজে মেসেজ গেলে জুলাইয়ে মব হচ্ছে, ডেইলি স্টার প্রথম আলোতে প্রচুর কলাম হবে, সুশীল প্র্যাকটিস হবে, এরপরে আমাদের মূল স্পিরিটকে নষ্ট করে দেওয়া হবে। এই সমস্ত দায় সরকারের। কিসের মব? খুনিকে, ধর্ষককে, একজন ডাকাতকে জনগণ ধরে, আমরা প্রস্তাব দিচ্ছি অফিসিয়ালি, কোন সুশীল কোনো নাই। এই বদমাইশ হুদাকে যে জুতো পিটা করা হয়েছে, তার মালায় যে চমৎকার একটা জুতার, গলায় জুতোর মালা, এইটাকে আমরা ছবি আকারে বাধাই করব। এই ছবিটা আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে নিয়ে যাব। আমরা অনুরোধ জানাই দিছি
নির্বাচন কমিশন কার্যালয় উচিত হবে এই ছবিটা আমাদের কাছ থেকে নিয়া অথবা আপনারা এই ছবিটা পাইদা বাধাই কইরা তারপরে নির্বাচন কমিশনের সামনে ঝুলিয়ে রাখেন। যতজন নির্বাচন কমিশনার ভবিষ্যতে ওইখানে যাবে দেখে মনে পড়বে জনতার সাথে গাদ্দারি করলে, জনতার আমানতকে খেয়ানত করলে তাহলে এই পরিণতি বরণ করতে হবে। আপনারা বিদেশে জানেন, রাশিয়া থেকে শুরু করে জার্মানি থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেক জায়গায় যেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে তাদের এরকম বাজে ভাস্কর্য করা হয়েছে, জনগণ যাতে শিক্ষা নিতে পারে। আর এইখানে এই গণহত্যাকারীদের দোষরদেরকে মানুষ রিয়েকশন এবং সেটা করা হয়েছে। আর বিএনপি বাধ্য হয়েছে তার এমন একজন কর্মীর বিরুদ্ধে বিবৃতি দিতে। বিএনপিকে একটা কথা বলি, এই সুশীলদের কথায় আপনারা আপনাদের এই জানবাজ কর্মীদের বিরুদ্ধে চাইেন না। এই হলো আপনার সেই সব সুশীল বন্ধু, আপনি যখন বিপদে ছিলেন তখন বলছে তারেক রহমানকে আমরা তো এই দলের চালানোর মতোই কোনো নেতৃত্ব দেখি না। তারা কোনো নেতৃত্ব দেখে নাই, তারা খালেদা জিয়ারে চেনে না, তারা তারেক রহমানকে চেনে না। এখন তারা আপনার বুদ্ধি দেয় শুধু বাংলাদেশের স্বাধীনতার উপরে আর এই প্রাণবাজ কর্মীদের উপরে আস্থা রাখেন। তারাই আপনাদেরকে ক্ষমতায় রাখবে ইনশাআল্লাহ। যদি থাকেন আমরাও আপনাদের সাথে আছি। সুশীলদের কথায় নাই যা এই জানবাজ কর্মীদের বিরুদ্ধে যাইেন না। কারণ কি জানেন, এই 3 বা 4 বছর পর ক্ষমতা আসার পর ভারত আপনাকে আবার যখন ফালাই দিবে, এই সুশীলরা 3 হাত 4 বা 4 হাত যুগলবন্দি কলম লিখবে। কেন আপনি খারাপ? আপনার খাম্বা তারেক বানাইছে কে? এই শিশির ভট্টাচার্যরা কার্টুন করে খাম্বা তারেক বানাইছে। তারা আবার কিন্তু আপনারা বানাবে, আর আপনার পক্ষে তখন লড়বে এই জানবাজ কর্মীরা। তাদের বিরুদ্ধে যাইেন না। সুতরাং আপনাদেরকে বলি, এই জুতা দেওয়ার মালাটা ছবি করে নির্বাচন কমিশনে রাখার অনুরোধ জানাচ্ছি, যাতে সমস্ত নির্বাচন কমিশনাররা পরে দেখে যদি জনতার সাথে গাদ্দারি করি নিয়তি হবে এইটা। বন্ধুরা আমার, 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়েছে। শহীদ আবু সাঈদের বাড়িতে আমরা গেছি, কবর জিয়ারত করছি। তার মা আমাদের মাথায় হাত রেখে দোয়া করেছেন। হয়তো তার পরিবার শুনলে কষ্ট পাবে না, এরপরেও বলি, শহীদ আবু সাঈদের ভাইয়ের একার নামে এই দিবসটা করা উচিত হবে না। প্রথমত দেখেন, 16 জুলাই যেদিন আমাদের ভাই, তিনি হলেন আমাদের এই পুরো জুলাই গণ অভ্যুত্থানের আইকন। বুক চিতিয়ে লড়াই করেছেন, তার এরকম প্রসারিত হাত দেখে আমরা সবাই নেমে এসেছি। অবশ্যই আমরা সম্মান করব, কিন্তু এই দিবসটা শুধুই শহীদ আবু সাঈদ ভাইয়ের নামে হলে হবে কি? এই দিন অন্তত আরো 6 জন শহীদ হয়েছেন, পত্রিকায় ডকুমেন্টেড আছে। শহীদ ওয়াসিম থেকে শুরু করে আরো অনেকে। দেখেন, তার পরিবারগুলো কিন্তু মনে কষ্ট পাবে। তো শহীদ আবু সাঈদ ভাইয়ের পরিবারকে আমি বিনীত অনুরোধ করব, আপনারা একটা বৃহত্তর ত্যাগের নজির স্থাপন করেন। আমি বলবো, আপনারা বলেন যে এই আমার ভাই যেদিন শহীদ হয়েছে, আরো 6 জন মিনিমাম এই দিন শহীদ হয়েছে প্রতিরোধ করতে, যে আপনারা এই দিন আমার ভাইয়ের নামে শুধু না করে কমন শহীদ দিবস শুরু করে দেন। আমরা বিনীত অনুরোধ করছি, কোন একক শহীদ, আমরা দেখেন সবার